ম্যাচের একেবারে শেষ ওভার, পাকিস্তানের দরকার 14 রান, রিশাদের হাতে বল এবং সেই মুহূর্তে তিনি একটা ক্যাচ মিস করেছেন এবং তারও কিছু ওভার আগে একটা মিসফিল্ড করেছিলেন। ভয়ানক চাপে ছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং স্বাধীনতার মাসে পাকিস্তানকে ওডিআই সিরিজে হারিয়েছে। আমার সাথে রয়েছেন হাসান মাহাদি। মাহাদি, শেষ ওভারের সেই উত্তেজনাটা যদি আরো একটু বর্ণনা করতেন। আবার এক্স্যাক্টলি শেষ ওভারের উত্তেজনাটা তখনই আসলে শেষ হয়ে গিয়েছিল যখন আমার কাছে মনে হচ্ছে সালমান আলী আগা আউট হয়ে গেছেন। বাট শেষ ওভারের আগে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 17 নম্বর ওভার, যখন শাহিন আফ্রিদি ব্যাট করছিলেন এবং মুস্তাফিজকে দুটা ছক্কা মেরেছেন। দুটা ছক্কা মারার পরে বেসিক্যালি খেলাটা অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে খেলাটা অনেকটা পাকিস্তানের পক্ষে। ইন জেনারেলি আমরা কি জানি যে মুস্তাফিজ ডেথ ওভারগুলোতে ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং, ওয়ার্ল্ডের সেরা বোলার। এরকম একজন বোলারকে যখন 47 নম্বর ওভারে গিয়ে দুটা ছক্কা মেরেছেন শাহিন আফ্রিদি, তারপরে একটা বল মুস্তাফিজের পায়ে লাগলো, ইনজিউর্ড হলেন, অনেকটা সময় মাঠে পড়েছিলেন। যখন তিনি উঠে দাঁড়ালেন তারপরের বলে তিনি হারিস রফের উইকেটটা নিয়েছেন। ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় যে মোমেন্টামটা তৈরি হয়েছিল সেই মোমেন্টামটা কিন্তু মুস্তাফিজ কেটেছেন। ওই যে তার কামব্যাক করা বা তিনি যেভাবে ফিরে এসছেন শেষ বলটাতে ব্যথা পাওয়ার পরে, যেভাবে তিনি কাটারটা করেছেন, চ্যাম্পিয়ন বোলার আসলে যেরকম করে করেন যে তারা ফিরে আসতে জানেন, এবং সেই কামব্যাকটা করেছেন। ভেরি গুড বাউন্স ব্যাক, এবং ওইখানেই খেলার টোনটা সেট হয়ে গিয়েছে। বাট ইম্পর্টেন্ট ছিল যে শেষ ওভারটা কে করবেন। লাস্ট ওভার ইম্পর্টেন্ট এটা ছিল যে নাম্বার 50 সেই ওভারটা করবেন কে। হাতে দুটো অপশন, এক রিশাদ, এক হচ্ছে সাইফ। রিশাদকে নিয়ে চিন্তা ছিল হচ্ছে তিনি তার প্রথম 6 ওভারে রান দিয়েছিলেন 54, খুবই খরুচে ছিলেন। 6 ওভারে 54 রান দিয়েছেন। সেই জায়গা থেকে শেষ ওভারটা শাহিন আফ্রিদি তখনও ব্যাট করছেন, মোমেন্টামে আছেন, ব্যাটে বল আসছে, এবং যেভাবে মুস্তাফিজকে তিনি পিটাচ্ছিলেন, তো ওই জায়গা থেকে মনে হয়েছিল যে না, একটু নড়বড়ে হবে কিনা। 14 রান ভয় ছিল। একটা ছক্কা মারলেই কিন্তু রান এবং বলের পার্থক্যটা অনেকটা কমে আসতো। সেই জায়গা থেকে রিশাদ যেভাবে ওভারটা করেছেন, প্রথম বলটা একটা দুর্দান্ত গুগলি করেছেন, একদম পেছনে গিয়ে মানে থামাতে হয়েছে শাহিন আফ্রিদিকে। পরবর্তীতে পুরো ওভারটাতে মাত্র 2টা রান দিয়েছেন। ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, একটা দারুণ শেষ ওভার, এবং বাংলাদেশ দল 11 রানে ম্যাচটা জিতেছে, 2-1 সিরিজ জিতেছে। ওয়ান্স এগেইন ওয়েস্ট ইন্ডিজকে টপকে এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নাম্বার 9 উঠে এসেছে। এবং রিশাদ যে বোলিংটা করেছে, এখানে কি তিনি যে বিগ ব্যাশ খেলে এসেছেন সেই অভিজ্ঞতা কি কাজে লেগেছে কিনা? দেখেন, আপনি যখন বিগ ব্যাশের মতন খুবই কম্পিটিটিভ ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলবেন, যেটা অস্ট্রেলিয়ার ঘরোয়া T20 টুর্নামেন্ট, সেখানে কিন্তু খুব সিজনড ক্রিকেটাররা খেলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট পাইপলাইন আমরা জানি কি পরিমাণে মজবুত, তাদের ঘরোয়া মানে ক্রিকেট কালচার এবং তাদের বিগ ব্যাশের যে প্রতিদ্বন্দ্বিতা, অনেক দারুণ একটা টুর্নামেন্ট। এবং ইন টার্মস অফ ক্রিকেট আপনি অন্যান্য আনুষঙ্গিক জিনিস বাদ দেন, শুধুমাত্র ক্রিকেট যদি চিন্তা করেন, মাঠের ক্রিকেট, তাহলে কিন্তু বিগ ব্যাশ খুবই টপ লেভেলের একটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট। ওই ধরনের টুর্নামেন্টে যখন রিশাদ খেলে এসছেন, তখন ডেফিনেটলি তার আত্মবিশ্বাসের জায়গাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এই মুহূর্তে রিশাদকে ছাড়া আপনি বাংলাদেশ দল চিন্তা করবেন, সেই বিষয়টা কঠিন। রিশাদের জন্য আমার একটাই আফসোস হয়, রিশাদ তার বোলিংয়ে অনেক ইমপ্রুভ করেছেন, বাট তিনি কিন্তু ব্যাটার হিসেবে খুব ভালো। তিনি হতে পারেন খুব ভালো অলরাউন্ডার, লেগ স্পিন করবেন, সাথে গিয়ে দারুণ ব্যাটিংটা। একটা সময় কিন্তু আমরা শুরুতে যখন তিনি ন্যাশনাল টিমে এসছেন, তার কাছ থেকে আমরা ব্যাটিংয়ে কন্ট্রিবিউশনটা পেতাম। এখন সেই কন্ট্রিবিউশনটা কেন জানি কমে গেছে। আমার কাছে মনে হয় ব্যাটিং এবং বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলো যে তাকে নিয়েছে, তার ব্যাটিংটাও একটা ইয়ে করেছে এখানে। অবশ্যই সেই কনসিডারেশনটা ছিল যে তিনি ফিজিক্যালি খুব ফিট, লম্বা, লং হ্যান্ডেলে ব্যাট করতে জানেন। এই সার্ভিসটা ডেফিনেটলি রিশাদের কাছ থেকে আমরা মিস করছি, বাট হোপফুলি তার ভেতরে সেই এবিলিটি আছে, যে কোনো সময় আবার তিনি ব্যাটিংয়েও খুব ভালোভাবে কামব্যাক করবেন। আচ্ছা, বাংলাদেশের জন্য এই ওডিআই সিরিজের জয়ের মাহাত্ম্যটা কি? আপনি জানেন যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি, এবং আজকের একটা ম্যাচ, সিরিজ নির্ধারণী ম্যাচ অর্থাৎ ফাইনাল বলা হচ্ছিল, সেই ম্যাচে ক্রাউড নেই মাঠে। এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশ যখন T20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটা নিয়েছে, সেই সময় থেকে কিন্তু সাধারণ বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছেন বা ক্রিকেট ভক্ত যারা আছেন, তারা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। আমি সেই কথা বলবো না, কিছুটা গোস্বা করেছেন, হয়তো বা কিছুটা অভিমান করেছেন। বাট এই 2-1 পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পরে আমার কাছে মনে হয় যে নেক্সট সিরিজ যখনই মেবি এরপরে নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে, সেই ম্যাচে দেখবেন আপনি ভরপুর দর্শক হয়েছে। কারণ আমরা অভিমান করি, আবার এই দলটার জন্যই আমরা আবার মাঠে গিয়ে গলা ফাটাই। মানে একটা
অল্প সময়ের ছোট্ট একটা বিচ্ছেদ আমার কাছে মনে হয় সেই বিচ্ছেদ আবার ওভারকাম করে গেছে। আপনি যখন পাকিস্তানকে 2-1 হারাবেন এবং চমৎকার নেল বাইটিং একটা ফিনিশ, যে ম্যাচটা শ্বাসরুদ্ধকর, আপনি এরকম ক্যাপশন দিয়ে এসছেন আমি দেখলাম যে একটা শ্বাসরুদ্ধকর ফাইনাল, এটা তো ডেফিনেটলি ফাইনাল ছিল যেহেতু সিরিজ নির্ধারণী। এরকম শ্বাসরুদ্ধকর ম্যাচ যখন বাংলাদেশ দল জিতেছে, যারা টিভি পর্দায় দেখেছে বা সবাই কিন্তু এনজয় করেছে, এখন অনেকের আফসোস হতে পারে যে আহার এই ম্যাচটা আমি মাঠে গিয়ে কেন দেখলাম না, এটা তো মাঠে গিয়ে দেখার মতন ম্যাচ, বা মাঠে গিয়ে দেখলে সেই উত্তেজনা, সেই অ্যাটমসফিয়ার, সেই অ্যাম্বিয়েন্স থেকে যারা আসলে মাঠে যায় তারা টিভির সেটে খেলা দেখে মজা পায় না। আচ্ছা, অনেকে বলে থাকেন যে বাংলাদেশের এখন স্টারের সংকট রয়েছে, যে কারণে আসলে মাঠে দর্শক যাচ্ছে না। তো এই সিরিজ দেখে আপনার কি মনে হচ্ছে, কারা বাংলাদেশের ভবিষ্যতে সুপারস্টার হতে যাচ্ছেন? কারা সুপারস্টার হতে যাচ্ছেন সেই কথা মোটামুটিভাবে আমরা বলেই দিতে পারি। সুপারস্টার কে হতে যাচ্ছেন, কারা হতে যাচ্ছেন, পারফরমেন্সই কথা বলে। পারফরমেন্স কথা বলে আপনি তানজিদ হাসান তামিমকে দেখেন, আজকে সেঞ্চুরি করেছেন, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি। এর আগে 30টা ওয়ানডে ম্যাচ খেলেছিলেন, মেবি এটা 31 নাম্বার। 30 ম্যাচে 5টা হাফ সেঞ্চুরি করেছেন, বাট অলওয়েজ পোটেনশিয়াল। 2020-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতা দলের প্লেয়ার তানজিদ হাসান তামিম হিউজ পোটেনশিয়াল নিয়ে এসছে। তাকে নিয়ে তামিম ইকবাল খান একটা কথা আমার সাথে ব্যক্তিগত একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে তানজিদ হাসান তামিম সাচ আ ওপেনার, বা বাংলাদেশ দলের এমন একজন ব্যাটার যার মধ্যে টেকনিক্যাল ব্যাটিংটাও জানেন, এগ্রেশন আছে, পাওয়ার হিট জানেন, বাউন্ডারি মারার এবিলিটি আছে, সব কিছু মিলিয়ে কমপ্লিট একজন ব্যাটার, কমপ্লিট একজন ওপেনার। এবং তামিম বলেছিলেন, মানে তামিম ইকবাল এই তানজিদ হাসান তামিমকে নিয়ে বলেছিলেন যে পরবর্তী সময়ে বাংলাদেশের সব ধরনের রেকর্ড ভাঙার সামর্থ্য আছে এই তানজিদ তামিমের। এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেটটা যে পোটেনশিয়াল নিয়ে বা যেই প্রত্যাশা নিয়ে শুরু করেছিলেন, সেই প্রত্যাশার ঝলক আমরা দেখছিলাম, কিন্তু সেটার পরিপূর্ণতা পাচ্ছিল না। আজকের ম্যাচে সেই পরিপূর্ণতা পেয়েছে। 107 বলে 107 রান করেছেন এবং 7টা ছক্কা মেরেছেন। এত চমৎকার প্রত্যেকটা শট খেলেছেন, এত ফ্লুয়েন্টলি খেলেছেন। ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে লেগেছে যে 107 রান 147, 157 হতে পারত। তিনি যখন আউট হয়েছেন তখন 36 ওভার 2 বল, মেবি যদি আরেকটু ক্যারি করতে পারতেন, উনি যদি 47 ওভার 2 বলে গিয়ে আউট হতেন, রানটা 150 ক্রস করতো। এরকম ইনিংস লম্বা করলে বাংলাদেশের রানটা 320 থেকে 325-এর ঘরে গিয়ে পৌঁছতো। তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে তানজিদ তামিম তিনি তার ক্যারিয়ারের প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরিটা করেছেন, সেটার জন্য ডেফিনেটলি তার প্রতি মানে তাকে কংগ্রাচুলেশন আমরা জানাতে চাই। একই সাথে একটু ক্রিটিক্যালিও বলে রাখতে চাই যে তানজিদ হাসান তামিমের মতো ব্যাটারের কাছে আমাদের চাওয়া তিনি ইনিংসটাকে লম্বা করবেন। আপনি দেখেন, আপনি বিরাট কোহলিকে দেখেন, বা আপনি এখন মানে যারা লেজেন্ডারি ক্রিকেটার আপনি দেখবেন যে তারা যদি কখনো কোনোভাবে একটা স্টার্ট পেয়ে যায়, সে স্টার্টটাকে বা একটা 100 হলে সেটাকে 150 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ব্যাপার। তানজিদ তামিমের সেট ব্যাটার তো তিনি আবরারের বলে যেভাবে আউট হয়েছেন, ইট ওয়াজ অ্যাবসলুটলি ক্লুলেস। তিনি আসলে কি খেলতে চেয়েছেন, কি করেছেন, একটু লেজে গোবরে হয়েছে, বাট তারপরেও মানে তাকে সেই শাবাশি আমরা দিতে চাই। আউটস্ট্যান্ডিং নক, ম্যাচ উইনিং নক এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তানজিদ তামিম ডিজার্ভ করেন এবং এইটা শুরু, এই যে প্রথম সেঞ্চুরিটা পেলেন, আমার কাছে মনে হয় আগামী মানে পরবর্তী 30 ম্যাচের মধ্যে তানজিদ তামিম বাংলাদেশের হয়ে আরও 10টা সেঞ্চুরি করবেন। সেই আশা আপনি করছেন, আমরাও সেই আশা করছি তামিম বাংলাদেশের হয়ে আরও 10টি সেঞ্চুরি করবেন। তাসকিনের রোলটা আসলে কতটা ভাইটাল ছিল এই ম্যাচে? রানটা 290, উইকেট স্পোর্টিং, এখানে ব্যাটিং করাটা খুব কঠিন না। বাংলাদেশি ব্যাটাররা যখন ব্যাটিং করেছেন দেখেন অনেকটা সহজেই বল কিন্তু ব্যাটে এসছে। আপনি দেখেন লিটন দাস 41 করেছেন, তাহিদ হৃদয় 48 করেছেন, শান্ত গটা স্টার্ট ওয়ান্স এগেইন, মনে হয় লাস্ট তার 14-15টা ইনিংসে 50, মানে তার একটা 50ও নাই, বাট শান্ত কিন্তু স্টার্টটা পেয়েছিলেন। তিনিও বড় ইনিংস খেলতে পারেন, কেপেবল ব্যাটার। আমি শান্তর কাছ থেকে প্রত্যাশা করি যে বড় ইনিংস খেলবেন, এবং শান্ত কিন্তু ওই যে স্টার্ট পেয়ে গেলে তারপরে একটা জায়গার পরে কিন্তু ইনিংসটাকে লম্বা করে ফেলতে পারে। তার মধ্যে আবার এই বিশেষ বা স্পেশাল কোয়ালিটিটা আছে। আমার কাছে মনে হয়েছে যে তাসকিন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সালমান আগাকে ওই সময়টাতে আউট করা। তাসকিন যেভাবে একটা ব্যাকহ্যান্ড স্লোয়ারে সালমান আগাকে বোকা বানিয়েছেন, ওই সময় সালমান আগা যদি আউট না হন, নাগালের বাইরে চলে গিয়েছিল, তখন আপনি ওই যে প্রেডিকশন রেটে একটা দেখায় না ক্রিকইনফোতে, আপনি দেখবেন যে তখন 64% ম্যাচ রেজাল্ট কিন্তু চলে গিয়েছিল পাকিস্তানের দিকে সালমান আগা যখন ব্যাট করছিলেন। এবং হোয়াট আ ফ্যান্টাস্টিক নক, যেভাবে সালমান আগা খেলেছেন, কোনো ধরনের ভুল ছিল, মার্কাটারি ব্যাটিং তিনি করেন নাই, ভেরি ক্যালকুলেটিভ, খুবই চমৎকারভাবে তিনি খেলাটাকে বাড়িয়েছেন, ডিপে নিয়ে গিয়েছিলেন, ফিনিশও করতে পারতেন। বাট তাসকিনের মানে চাতুর্যেই বলেন, তাসকিনের এক্সপিরিয়েন্সের কারণেই হোক, সেই সময়টাতে তিনি সালমান আগাকে আউট না করতে পারলে মেবি
এই সিরিজটা উল্টা হতে পারতো, পাকিস্তান 2 বাংলাদেশ 1 হতে পারতো, বাট তাসকিনকে 1 সেকেন্ড 4টা উইকেট নিয়েছেন। শুরুর প্রথম 3 ওভারে বাংলাদেশি বোলাররা প্রথম 3 ওভারেই টপ অর্ডার 3 ব্যাটারকে তুলে নেওয়া, সেই জায়গা থেকে খেলাটা যে 11 রানের ডিফারেন্সে বাংলাদেশ দল জিতেছে, সেই ফুল ক্রেডিট গোজ টু অবশ্যই সালমান আলী আগা এবং শাহিন শাহ আফ্রিদি তাকে দুর্দান্ত সমর্থন দিয়েছেন। এই দুজনের কথা আপনি বিশেষভাবে বলছেন। নাহিদ রানার জন্য কামব্যাক সিরিজটা কেমন গেল? আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল ভালোই করেছে নাহিদ রানা, ভেরি ইয়াং ল্যাড, এবং আমার কাছে মনে হয় যে নাহিদ রানার যে এক্সপ্রেস পেস, লাইন এবং লেংথের জায়গা থেকে নাহিদ রানাকে ডেফিনেটলি আরেকটু বেশি সতর্ক তো হতেই হবে। লাইন লেংথ ভেরি ইম্পর্ট্যান্ট, পেসের সাথে যদি এই জিনিসগুলো জানেন, এবং আরেকটা জিনিস তাকে খুব ভালোভাবে জানতে হবে যে কোন উইকেটটাকে ঠিক কীভাবে ব্যবহার করতে হয়। উইকেট ব্যবহার করাটা খুব জরুরি, মানে গেম সেন্স ভেরি ইম্পর্ট্যান্ট, যে কখন এসে আমি কীভাবে বোলিংটা করব, এই ব্যাটারের এগেনস্টে আমার স্ট্র্যাটেজি কী হবে, এই ব্যাটারকে আমি শর্ট বল করব কি না, সেই সময়টাতে মানে কোন বলে তার দুর্বলতা, সেগুলো তো ক্রিকেট অ্যানালিস্ট যিনি থাকেন দলের, তিনি সব কিছুই আসলে চক আউট করে দেন, যে সালমান আগাকে কীভাবে বোলিং করতে হবে, বাবর আজমকে কীভাবে বোলিং করতে হবে, কিংবা রিজওয়ানকে কীভাবে বোলিং করতে হবে। প্রত্যেকটা জিনিসই তো মোটামুটি ছকে আঁকা থাকে, সেই জায়গায় এসে প্রপার এক্সিকিউশনটা দরকার। আবারও বলছি, খুবই সম্ভাবনাময় তরুণ বাংলাদেশ ক্রিকেটে, এক্সেলেন্ট পেস, গোটা ওয়ার্ল্ডেই আসলে সেরা 5 জন পেস বোলারের মধ্যে নাহিদ রানার পেসের দিক থেকে আমি বলবো যে সে আছে। সো এই পেসটাকে যদি তিনি আরও লিথাল করতে পারেন, তিনি মানে ভেতরে ঢোকানো বাইরে বের করা সুইং, এই কাজটা করা, সিম মুভমেন্টটা যদি আরেকটু বেটার শেপে নিয়ে আসতে পারেন এবং লাইন এবং লেংথ যদি ভালো রাখতে পারেন, ডেফিনেটলি বাংলাদেশের জন্য নাহিদ রানা একটা খুবই দারুণ প্রসপেক্ট হতে যাচ্ছে। আচ্ছা, এই যে নাহিদ রানার কথা বলছিলেন, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে মানে ম্যাচগুলো খেলাতে পারে, রোটেট করে, ম্যাচ রোটেশন করে, ওয়ার্কলোডের প্রসেসটা কিভাবে কি রকম হতে পারে? আমার কাছে মনে হয় যে এইটা মানে আপনি তাসকিনকেও দেখবেন, যে তাসকিনকেও কিন্তু সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সবসময় টানা ম্যাচ খেলানো হয় না। পেসারদের একটা ব্যাপার থাকে যে তারা খুব ইনজুরি প্রণ হয়, যাদের ইনজুরির সম্ভাবনাটা বেশি থাকে। নাহিদ যেহেতু খুব জোরে বোলিং করেন এবং খুব যে শক্তপোক্ত, মানে শারীরিকভাবে খুব শোয়েব আক্তারের মতন এরকম বিশাল মাসলওয়ালা প্লেয়ার কিন্তু সে না। সো হ্যাঁ, ইনজুরি কনসার্ন একটা থাকবে নাহিদ রানার মতো বোলারদের জন্য। মুস্তাফিজকে আমরা দেখেছি ক্যারিয়ার যখন শুরু করেছিলেন দুর্দান্ত, ইংল্যান্ডে যখন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে একটা ইনজুরি হয়ে আসলেন, তারপরে লম্বা সময় কিন্তু আমরা মুস্তাফিজকে আর মুস্তাফিজের চেহারায় ফিরে পাই নাই, একটা লম্বা সময় লেগেছে আবার স্ট্রাগল করে আবার একটা রাইট শেপে আসতে। সো নাহিদ রানাকে বুঝে শুনে তার ওয়ার্কলোড রাইট ওয়েতে ম্যানেজ করেই তাকে বাংলাদেশ দলের হয়ে খেলাতে হবে। এবং আবারও বলছি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যতে বড় তারকা হওয়ার সব মাল মশলা তার ভেতরে আছে, এখন সেটা হচ্ছে রাইট ওয়েতে তাকে ইউজ করা। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? এই সিরিজ শেষে যেহেতু বাংলাদেশ পাকিস্তানকে সিরিজে হারিয়েছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি ক্যাপ্টেন থাকবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে, তার ক্যাপ্টেন্সি কেমন? প্রথম কথা হচ্ছে যে আপনি ঘন ঘন ক্যাপ্টেন কেন বদলাবেন? আপনি যদি ঘন ঘন ক্যাপ্টেন বদলান, তাহলে আপনি ক্যাপ্টেনকে প্ল্যানিংয়ের অংশ বানান নাই। আপনি যখন একজন দেখেন পৃথিবীর অন্যান্য দেশে, আপনি সাউথ আফ্রিকার কথা মনে আছে, আপনার যখন গ্র্যাম স্মিথকে ক্যাপ্টেন বানানো হলো, গ্র্যাম স্মিথের বয়স কত ছিল? 22-24 বছর বয়স ছিল, মেবি 22 বছর বয়স ছিল। তো তাকে তো ওই প্রসেস থেকেই টেনে আনা হয়েছে। আন্ডার 19 ক্যাপ্টেনকে তারা টিমে নিয়েছে, তারপরে তাকে আস্তে আস্তে ম্যাচিওর করেছে এবং খুব আর্লি এজে তাকে ক্যাপ্টেন্সি দিয়েছে, লম্বা সময়ের সুদূর প্রসারী চিন্তা করে যে এই ছেলেটাকে আমরা ক্যাপ্টেন বানাবো এবং পরবর্তী 10 বছর 12 বছর নিশ্চিন্তে থাকবো এবং তিনি তার দলকে সার্ভিস দেবেন। সেটা কিন্তু গ্র্যাম স্মিথ করেছেন। দেখেন, তিনি কিন্তু টেস্টে বলেন, ওয়ানডেতে বলেন, তিনি কিন্তু সাউথ আফ্রিকাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ব্যাটিংও ভালো করেছেন। সো বাংলাদেশে কিন্তু ওই জিনিসটা হয় না। এই আজকে লিটনকে বানালেন, কালকে মিরাজকে বানালেন, পরশুদিন শান্তকে বানালেন, কেন ক্যাপ্টেন বানিয়েছেন, কেন সরিয়ে দিয়েছেন, কোনো ধরনের ব্যাখ্যা পাওয়া যায় না। সো আপনি অলওয়েজ একজন মানুষকে ক্যাপ্টেন বানাবেন। 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খুব বেশি সময় আর বাকি নেই, লম্বা সময় না দেন, সে তার দলটাই তো মানে সে যে তার একটা কোর টিম বানাবে, সেই কোর টিমটা সে কীভাবে বানাবে? সেই কোর টিম বানানোর জন্য যে সময়টুকু দরকার সেটা মিরাজকে দিতে হবে। আপনি যদি মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আমাকে প্রশ্ন করেন, আমি অলওয়েজ বলবো যে মিরাজ হচ্ছে খুব এভারেজ একজন ক্যাপ্টেন, মানে খুব একদম মানে হ্যাঁ, সে তো আন্ডার 19 দলকেও ক্যাপ্টেন্সি করে এসছে, মানে সে বয়সভিত্তিক দল থেকেই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল হিসেবেই তাকে বড় করা হয়েছে। বাট ওভারঅল আমি এখনও বলবো যে ক্যাপ্টেন হিসেবে আমি তাকে মানে খুব উপরের দিকের ক্যাপ্টেন বা খুব থিঙ্কিং ক্যাপ্টেন সেটা বলবো না। মাঠে তিনি যথেষ্ট বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে যথেষ্টই মোটিভেশনাল ডেফিনেটলি, বাট আমার কাছে মনে হয়েছে যে ক্যাপ্টেন হিসেবে তার আরও দূরদর্শী হতেই হবে, সেই সেন্স তার ভেতরে গ্রো করাতেই হবে। এবং আমার কাছে মনে হয় যে
আমি বলেছি তার ক্যাপ্টেন্সি এভারেজ, বাট এই জিনিসটা আস্তে 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 সময়ের সাথে সাথে ম্যাচিউর হয়ে Grow গেলে করবে। গ্রো করবে ডেফিনেটলি। আচ্ছা, সিরিজ তো এখন শেষ। সৌম্য সরকারকে একটা ম্যাচও সুযোগ দেওয়া হলো না, বাংলাদেশ সিরিজ জিতেছে, কিন্তু যেভাবে তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, এই ব্যাপারে কি বলবেন? একাদশ থেকে তাকে যেভাবে বাদ দেওয়া হয়েছে, তার মানে আগের সিরিজ যেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ হয়েছিল সেখানে 90 ছিল একটা। দ্বিতীয় ম্যাচে মেবি 45 আর থার্ড ওডিআইতে তিনি 91, ম্যান অফ দ্য ম্যাচ। ভালোই হচ্ছিল তার, এবং সবশেষ 2015-তে পাকিস্তানের বিপক্ষে যেই ওয়ানডে সিরিজ হয়েছিল সেখানেও তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মেবি, বেশ কিছু রান করেছেন। সব কিছু মিলিয়ে সৌম্য এই মুহূর্তে ওয়ানডেতে ভালো টাচে আছেন, বাট তানজিদ হাসান তামিম মানে লাস্ট তার ঘরোয়া পারফরমেন্স, তার বিপিএলের পারফরমেন্স সব কিছু বিবেচনায় নিয়ে এসে আপনি তানজিদ হাসান তামিমের জায়গায় সৌম্য সরকারকে কিভাবে খেলাবেন? তানজিদ হাসান তামিমের জায়গায় যে তাকে খেলাবেন এই সিরিজে, তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচে 69, মেবি 48 বলে, তারপরের ম্যাচটা 7 রানে আউট, মানে 7 বলে 1 রান করে আউট হয়েছেন। এই ম্যাচটাতে আবার কিন্তু তিনি পুষিয়ে দিয়েছেন। আপনি বিপিএলের ফাইনাল যে দেখেন, প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আবার চলে গেছে, মানে সেই যে উত্তর আপনার এসে গেছে। অলওয়েজ এই হেলদি কম্পিটিশন তো থাকতেই হবে। তানজিদ তামিম কেন মনে করবেন যে তিনি দলে অলওয়েজ, মানে তার কোনো রিপ্লেস নাই? যখন সৌম্য ভালো পারফর্ম করে তার পেছনে দাঁড়িয়ে থাকে, তখন তানজিদ হাসান তামিমকে সেই জিনিস চিন্তা করতে হবে যে ভাই ভালো না খেললে তো আমার ব্যাকআপ বেশ ভালো এভারেজ বা রিসেন্ট পারফরমেন্স নিয়ে আমার পেছনে দাঁড়ায় আছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো আচ্ছা, সৌম্য সরকার যিনি ভালো পারফর্ম করেছেন, ডেফিনেটলি তিনি আবার দলে আসবেন। দলে আসার রাস্তাটা আপাতত এই মুহূর্তে তানজিদ তামিম একটু বন্ধ করেছেন, বাট সাইফ হাসান এই 3 ম্যাচে, সাইফকে প্রথম 2 ম্যাচে আমরা খুব ভালো করতে দেখি নাই, খুঁজে পাওয়া যায়নি। আজকে ম্যাচেও তিনি খুব ভালো করেছেন, এই কথা বলবো না। তো জুটি করেছেন, একটা জুটি হয়েছে 105 রানের, বাট সাইফও তো কেপেবল। এখন হয় কি, বাংলাদেশ ওই ডানহাতি বামহাতি কম্বিনেশনটা খুঁজতে চায় শুরুতে, মানে একদম এটা কি টপ অফ দি strategy? অর্ডারে। আমি বাংলাদেশি কোচদের বা যারা টিম ম্যানেজমেন্টে থাকে তারা এই জিনিসটা চায়, যারাই আসে তারাই এটা চায়। আমি অলমোস্ট সব কোচের ভেতরে এই জিনিসটা দেখেছি। আমি রাজশাহী ওয়ারিয়র্সের যিনি দলকে চ্যাম্পিয়ন করেছেন, কোচের স্ট্র্যাটেজি বা প্ল্যানেও আমি এই জিনিসটা দেখতাম যে তারা সবসময় চিন্তা করতো একটু উপরের দিকে যদি ডানহাতি বাঁহাতি কম্বিনেশনটা থাকে, বা ব্যাটিংয়ের অর্ডার অনুযায়ী যদি কোনো জায়গায় ডানহাতি বাঁহাতি কম্বিনেশনটা করা যায়, তাহলে ফিল্ড সেট আপে বা বোলারের বোলিং লাইন এবং লেংথের জায়গা থেকে তাকে কিছুটা ডিস্ট্র্যাক্ট করা যায়। সো এই বিষয়টা থাকে। সাইফ হাসানের জায়গায় সৌম্য সরকার, আমার কাছে মনে হয়েছিল যে থার্ড ওডিআইতে সাইফের জায়গায় সৌম্য হয়তো বা আসবেন, 2 বাঁহাতি দিয়ে ওপেন করা, এবং আমরা এরকম একটা নিউজও করেছিলাম যে আচ্ছা, নিশ্চিত সৌম্য আসছেন দলে। নেক্সট সিরিজে নিউজিল্যান্ডের এগেইনস্টে বাংলাদেশের টার্গেট কি হওয়া উচিত সংক্ষেপে যদি বলেন? টার্গেট তো একটাই জিনিস, টার্গেট আবার কি? টার্গেট হচ্ছে 3-0-তে হারাও, মানে সিরিজ যেত, হোয়াইট ওয়াশ করো, এটা ছাড়া আর কি টার্গেট থাকতে পারে? আর সরাসরি বিশ্বকাপে খেলতে হবে, কি প্লে অফ খেলে বা বাছাই পর্ব খেলে কি বিশ্বকাপে গেলে এই মানিজ্য থাকে? আপনি টি-20 বিশ্বকাপটা মিস করেছেন, ওয়ানডে বিশ্বকাপে যদি আপনি সেই ইনফ্লুয়েন্স নিয়ে না যেতে পারেন, আপনাকে যদি বাছাই খেলতে হয়, তাহলে এটা একটু মানিজ্যতের ব্যাপার হয়। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজে জিতেছে বাংলাদেশ, এবং সামনে আরো কঠিন পরীক্ষা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, এবং বাংলাদেশের ফ্যানরা প্রত্যাশা করছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতবে এবং সরাসরি 2027 ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করবে।